বুঝিয়ে কোনো লাভ হবে না বৌমা। একবার যখন উনি না বলে দিয়েছেন যে পুজো হবে না, এটাই তার শেষ কথা। আমি জ্ঞানে হোক অজ্ঞানে হোক অপূর্বর সঙ্গে তোমার বিয়ে দিয়ে একটা বেআইনি কাজ করেছি। এখন সুদীপ কি স্টেপ নেবে আমি জানি না, অপূর্বকে কি জবাব দেব তাও আমি জানি না। আমার মন এই অবস্থায় একেবারে ভেঙে গেছে মা। মানে পুজো বন্ধ? সে কি? আমি তো, তোমার বাবা নিজে বললেন যে এবারে পুজো নাকি আরো ধুমধাম করে হবে, আমাকে ইনভলভ হতে বললেন, তোমার দেখবে নতুন রকম এক্সপিরিয়েন্স হবে। আমিও রাজি হয়ে গেলাম। বুঝতে পারছি না হোয়াটস দ্য ম্যাটার, কি এমন কারণ ঘটলো যার জন্য পুজো বন্ধ? কারণটা আমি। তুমি? হ্যাঁ আমি। আমার ভাগ্যের দোষেই তো বাবা এবারের এত বছরের পুজোটা বন্ধ করে দিলেন। বুঝতে পারছি না, তোমার বাবা তো নিজেই চেয়েছিলেন পুজোটা ধুমধাম করে হোক, হঠাৎ তোমার ভাগ্যের দোষ, তুমি এইসব কথা উঠছে কেন? সুদীপের বেঁচে ফিরে আসাটা আমার ভাগ্যের দোষেই তো ঘটেছে অপূর্ব। কিন্তু আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। সুদীপের ফিরে আসাটা তো এ বাড়িতে একটা বিনা মেঘে বজ্রপাতের মতন। বাবার মন ভেঙে গেছে, বাবা ভীষণ টেনশনে পড়ে গেছে। তাই বাবা স্থির করেছেন যে আর পুজো হবে না, এবছর পুজো বন্ধ। আমার জন্যে, আমি সবকিছুর জন্য দায়ী। আমার জন্যই তো পুজো বন্ধ হলো অপূর্ব। কিন্তু সুদীপ বাবুর ফিরে আসাটা তোমার দোষ, ভাগ্যের দোষ, তুমি এর জন্য দায়ী, এটা আমি বলবো না। কিন্তু এটা তো ঠিক যে গোটা ঘটনাটা এত আকস্মিক, কি বলবো, মানে তোমার বাবার কাছে খুব শকিং, এটা তো অস্বীকার করা যায় না। সেদিক থেকে হয়তো পুজোটা বন্ধ করে দিয়ে উনি ঠিকই করেছেন। অপূর্ব দেখো, একটু বোঝার চেষ্টা করো। পুজো মানেই বাড়িতে প্রচুর লোকজন, আত্মীয় স্বজন, তারা সবাই আসবে এবং ইভেনচুয়ালি তারা জেনে যাবে যে সুদীপ বাবু ফিরে এসেছে। সে ব্যাপারে তোমার বাবাকে তো জবাবদিহি করতে হবে। এটা ওর পক্ষে খুব অস্বস্তিকর এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন্দু, আমার পক্ষেও এটা অ্যাডজাস্ট করা খুব কঠিন কাজ হয়ে যেত। সেদিক থেকে পুজোটা বন্ধ হয়ে একদিক থেকে তো ভালোই হয়েছে। তাহলে সরাসরি না হলেও এই পুজো বন্ধের জন্যে তোমাদের কাছে কিন্তু আমি দায়ী হয়ে রইলাম অপূর্ব। দেখো, তুমি নিজের ঘাড়ে দোষটা নিতে চাইছো নাও, কিন্তু আমার সেটা মনে হয় না। দেখো, এত কমপ্লিকেশন হতোই না যদি তুমি অনেক আগে ব্যাপারটাকে রিভিল করে দিতে। ব্যাপারটা চেপে রেখেছিলে, ফলে বাড়ির লোকে কেউ জানতে পায়নি। এখন ঠিক পুজোর মুখে এসে তুমি বলছো, ফলে তোমার বাবার দিকটা তুমি বোঝো। দেখো, এবারে পুজোটা বন্ধ হয়েছে, এই জন্য দুঃখ করো না। আনন্দই বা করবো কোন মুখে বলো তো? বাবা বলেছিলেন এবারে আরো বড় করে পুজো করবেন তোমার জন্যে। তুমি হইচই করবে, চৌধুরী বাড়ি পুজো দেখবে, সবকিছু বন্ধ হয়ে গেল আমার জন্যই তো। কিন্তু আমার কিন্তু মনে হয় তুমি নয়, এবারে পুজো বন্ধ হবার জন্য দায়ী আমি। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এত কিছু ঘটতোই না। সুদীপবাবু ফিরে আসতেন, তখন এই উৎসবটা আরো বড় আকার নিত, আরো ধুমধাম করে। পুজোটা বন্ধ করার দরকারই পড়তো না। অপূর্ব, ওয়েল, তোমার দিকে জাস্টিফিকেশন তুমি দিয়েছো, আমি আমারটা বললাম। আমার মনে হচ্ছে যে তুমি নাও, আমি দায়ী। তোর বাবা আমাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছিলেন, ওই প্রতিমা দেখে এসে অ্যাডভান্স করে দিয়ে আসা, ডেকোরেটরকে বলা, আর তো কিছুই লাগবে না। সবটা যখন বন্ধ হয়ে গেল, দেবাদাকে বলতে হবে সব ক্যান্সেল করতে। অ্যান্ড সিন্স আই হ্যাভ গট নাথিং টু ডু, অফিসেই চলে যাই, তাই না? শুধু শুধু ছুটি নষ্ট করে আর কি হবে? আমার জন্য পুজোর দিনগুলোতে সবার হাসি আনন্দ নষ্ট হয়ে গেল আমার জন্য।
আমার জন্য এই চৌধুরী বাড়ির পুজো বন্ধ হয়ে গেল, আমার জন্য। আমি তাই সবকিছুর জন্য, আমার জন্য। তোমার কোনো ইচ্ছে আমি বাধা দিইনি, তোমাকে বিশ্বাস করেছি। তুমি যে সেই বিশ্বাসের এরকম ভাবে অমর্যাদা করবে এটা আমি ভাবতে পারিনি। কোনো অবিশ্বাসের কাজ আমি করিনি বাবা, বিশ্বাস করো। আমি সুদীপের ফিরে আসার খবরটা তুমি আমাদের জানাওনি। আমাদের অন্ধকারে রেখে তুমি তার সঙ্গে যোগাযোগ করেছো, দেখা করেছো, তোমার বড় বৌদিকে তুমি জানিয়েছো, কিন্তু তোমার বাবা মাকে খবরটা জানাবার দরকার মনে করনি। বাবা, বাবা ঘটনাটা এমন হঠাৎ করে ঘটে গেল যে আমি তোমাদের জানানোর সুযোগই পাইনি। আমি সুদীপকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন দরকার হলে আমি নিজে ওর সঙ্গে দেখা করতে পারতাম। এই ব্যাপারটা তো শুধু তোমার ব্যক্তিগত ব্যাপার নয়, এর সঙ্গে চৌধুরী বাড়ির মান সম্মান জড়িয়ে আছে। আমি তো অপূর্বকে মুখ দেখাতে পারছি না, তার মাকে কি জবাব দেবো বলতে পারো? বাবা, সুদীপের ফিরে আসাতে তো আমার কোনো হাত নেই। আমি তো ভাবতেই পারছি না যে এত বছর পর ও আবার ফিরে আসবে। ও যে বেঁচে আছে সেটাই তো আমি। সুদীপের ফিরে আসা না আসায় যে তোমার হাত নেই সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে, কিন্তু সুদীপ এত বছর পরে ফিরে এসে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে গোপনে তোমার সঙ্গে যোগাযোগ করলো এবং তুমি তাতে প্রশ্রয় দিলে। এইটি সমস্ত পরিস্থিতিটা এত ঘোরালো হয়ে উঠেছে। সে আইনত এখনো তোমার স্বামী, সে একটা কোনো ডিসিশন নিয়ে সমস্ত ব্যাপারটা উলটপালট করে দিতে পারে। বাবা, তুমি যা ভাবছো সেরকম কিছুই সুদীপ করবে না। যদি করবার হতো তাহলে তো আগেই করতে পারতো। সুদীপ কি করতে পারে, কি করতে পারতো, এই সব কিছু তো একটা সম্ভাবনা। এই সম্ভাবনার আশঙ্কা নিয়ে আমি আর থাকতে পারছি না। আমি নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবো। কিন্তু বাবা, ওর সঙ্গে তো এখন দেখা করা যাবে না। আসলে ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, চোখের অপারেশন হয়েছে, চোখে ব্যান্ডেজ বাঁধা। এই অবস্থায় ডাক্তার বলেছে। ও ঠিক আছে, ও সুস্থ হলে আমাকে বলো, আমি তখন নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবো। ওর প্রতি যে আমার কোনো সিম্প্যাথি নেই তা তো নয়, ও তো একটা দুর্ভাগ্যের শিকার। কিন্তু এই অবস্থায় সামাজিক রীতিনীতি মেনে বাস্তব পরিস্থিতি বিচার করে যা করার তা করতে হবে। তোমার জীবনটা আবার একটা দুর্ভাগ্যের মধ্যে গিয়ে পড়ে, এটা আমি কিছুতেই চাইতে পারি না। কিন্তু বাবা, বাবা আমি চাই না তুমি সুদীপের সঙ্গে কথা বলো। কি কি পিসমা, আমায় ডাকছিলে? হ্যাঁ। আচ্ছা দেবা, এসব তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, কেন, কি হয়েছে? হয়নি কিছুই, আবার অনেক কিছুই হয়েছে। দেখ, তোরা যেটা শুরু করেছিস তাতে রাধা তো কোনোদিনই সুস্থ হবে না, উল্টে তোরা পাগল হয়ে যাবি, আর রাধা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। না না, কি হয়েছে বলো না। মানে রাধা কি আবার কিছু করেছে? রাধা কিছু করেনি, করেছিস তোরা। আমরা আমরা আবার কি করলাম? দেখ, ওই ভম্বল মাস্টারকে রাখলি রাধার পড়াশোনা শেখাবার জন্য। কি না, পড়াশোনা শিখলে রাধার স্মৃতিশক্তি ফিরে আসবে, রাধাও সুস্থ হয়ে যাবে। তা সে তোতলা মাস্টার এতদিন রাধার কোনো রকম উন্নতি করতে পারলো কি? না না পিসমা, ডেভেলপমেন্ট একটু হয়েছে। এখন আর রাধা আগের মতো ভুলভাল ইংরেজিও বলে না, আর পড়াশোনা তো একটু মন হয়েছে। ছাই হয়েছে, মুখের ভাষা, হাব ভাব, আচার আচরণ এগুলো কিছুই তো পাল্টায়নি। এতগুলো মাস্টার রেখে কি হলো? নিট রেজাল্ট তো জিরো। তারপর ওই একটা মাদ্রাজি মাস্টার রেখেছিস, সে নাকি রাধাকে গান শেখাবে। রাধা তার কাছে গান শিখে রাতারাতি একবার লতা মঙ্গেশকর হয়ে যাবে। তোদের যে কি মতিগতি তা সে তোরাই জানিস। আরে পিসিমা, রাধাকে তো গান শেখানো হচ্ছে, ওই বাবার বন্ধু সূর্যশেখর বাবু চেয়েছেন তাই। রাধা গানটা একটু শিখে নিতে পারলেই ওনার নাতির সঙ্গে বিয়ে দেবেন।
আর তুইও সেটা ধরে বসে আছিস। আরে যে মেয়ে এতদিনে পড়াশোনা শিখে উঠতে পারলো না, সে ওই দুদিন হারমোনিয়াম ধরে চিল্লালেই দক্ষিণীটার কাছে রাতারাতি একেবারে গান শিখে উদ্ধার করে দেবে? দেবা, মেয়েটাকে যদি বাঁচাতে চাস তাহলে এসবগুলো বন্ধ কর। একটা একটা করে সম্বন্ধ আনছিস আর বাড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড হয়ে যাচ্ছে। তার থেকে একটা ভালো ডাক্তার দেখিয়ে মেয়েটাকে ভালো করে চিকিৎসা করা। না, মিউজিক থেরাপিতেও অনেক সময় ভালো ফল পাওয়া যায়। আর তাছাড়া আমি কি করে গান শেখানো বন্ধ করবো বলো? এবার তো সম্বন্ধ নিয়েছেন বাবা, তার বন্ধুর নাতি, সবই তো জানো তুমি। আমি চাইলেও গান শেখানো বন্ধ করা যাবে না। দেখ দেবা, মেয়েটা তোর। এই নানা মুনির নানা মতে করে মেয়েটা যদি বরাবরের জন্য পাগল হয়ে যায় না, তখন কিন্তু তুই কপাল চাপড়াবি। আর চারিপাশে যারা আছে তারা শুকনো সহানুভূতি দেবে, কেউ কিন্তু পাশে এসে দাঁড়াবে না। পুরো হ্যাপাটা পোয়াতে হবে তোকে আর নীরুকে। অবশ্য আমি তো তোদের আশ্রিতা, আমার কথায় তোরা দাম দিবিই বা কেন বল? তবে দেবা, আমি তোদের ভালোবাসি, তোদের মঙ্গল চাই, তাই এই কথাগুলো বললাম। এখন মানা না মানা তোদের ব্যাপার। নানা মুনির নানা মত, পিসিমার এই কথাটা একেবারে বেঠিক নয়। লেখাপড়ার মাস্টার, গানের মাস্টার, ওদিকে আবার ডাক্তারের ওষুধ, কথাটা সত্যি না বিগড়ে যায়। হ্যালো, ইন্দিরা বলছি। সুদীপ অপারেশন চলছে, আজ তুমি আসবে না এটা দাদা ভাবতেই পারেনি। ললিতা, স্ট্রেচারে করে যখন দাদাকে নিয়ে যাচ্ছিল ওটিতে, তখনও ইন্দু ইন্দু করছিল। ললিতা, ললিতা, নার্সিংহোমে যাওয়ার ইচ্ছে আমার খুবই ছিল, কিন্তু বুঝতে পেরেছি কোনো একটা অসুবিধা হয় তুমি আসতে পারলে না। এই তো প্লিজ ললিতা, তুমি আমায় ভুল বুঝো না। ভুল বুঝবো কেন? তুমি কি আমি জানি। ললিতা, না, তুমি দাদাকে সুস্থ করার জন্য অনেক হেল্প করেছো, সেই কারণে একটা ধন্যবাদ তোমার পাওনা নিশ্চয়ই। ললিতা প্লিজ তুমি আমাকে এভাবে বলো না। ভাগ্যের হাতে মার খেয়ে আমি এমনিতেই কষ্ট পাচ্ছি, তার উপর তুমি আর আমাকে কষ্ট দিও না ললিতা। ললিতা, তুমি যদি আমার জায়গায় থাকতে না, তুমি বুঝতে পারতে আমি কতটা অসহায়। আমার সুদীপ এই অবস্থায় আছে, অথচ আমি। আমার সুদীপ এরম বলে না, এখন তো তোমার অপূর্ব। যাকে এখন এসব নিয়ে তর্ক করতে আমার একটু ভালো লাগছে না, জানো, মন মেজাজ ভালো নেই, বুঝতেই পারছো। আমার দাদা যদি ও দৃষ্টি ফিরে পায় আমি শান্তি পাবো। সুদীপ যাতে দৃষ্টি ফিরে পায় তার জন্য আমিও প্রার্থনা করছি ললিতা। সত্যি কথাই, প্রার্থনা ছাড়া কি আর করবে বলো? শোনো ললিতা, অপারেশন শেষ হলে প্লিজ আমার একটা ফোন করো। আমি খুব চিন্তায় আছি। করবো।
অপারেশন সাকসেসফুল। তার মানে আপনি দেখুন, অপারেশন সাকসেসফুল হলেই যে পেশেন্ট দৃষ্টি ফিরে পাবেন এটা বলা মুশকিল। আপনি বলতে চাইছেন জোর দিয়ে ঠিক বলতে পারছি না যে এই অপারেশনের ফলেতে সুদীপবাবু আবার দেখতে পাবেন, তবে আপনাদের অনুরোধে আমি একটা চেষ্টা করলাম, আর যে চেষ্টাটা করেছি সেটা সফল হয়েছে। ওরা ছিঁড়ে যাওয়া নার্ভগুলোকে ঠিক মতন প্লেস করতে পেরেছি, তবে ওগুলো এত সূক্ষ্ম যে সামান্যতম কারণেই যে কোনো সময় ডিসপ্লেসড হতে পারে। এনিওয়ে, আমি আশা করব যাতে উনি ওনার দৃষ্টি ফিরে পান। আমার এত চেষ্টা সব বিফলে যাবে না? ডাক্তারের আশঙ্কা সত্যি হবে না। হ্যালো ইন্দিরা, শেষ হয়েছে অপারেশন? এইমাত্র। কি 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 বললেন ডাক্তারবাবু? কি জানি উনি দুরকম কথা বলছেন জানো। দুরকম কথা মানে? বেরিয়ে এসে বললেন যে অপারেশন সাকসেসফুল, তারপরেই বললেন। কি বললেন? অপারেশন সাকসেসফুল হলেই যে দাদা দৃষ্টি ফিরে পাবে তার কোনো মানে নেই। ঠাকুর, কি হবে? কি হবে ললিতা? সুদীপ যদি? না ইন্দিরা, দাদা অন্ধ হয়ে যাবে না, দাদা দৃষ্টি ফিরে পাবে। দেখো ললিতা, তোমার কথাই যেন সত্যি হয়। ডাক্তারবাবু যা বলছেন তা কথার কথা, ওরকম তো ওরা বলেই থাকেন, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ ইন্দিরা, হ্যাঁ। আমাদের এত প্রার্থনা কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। এত কষ্ট পেয়েছে সুদীপ, ঠাকুর ওকে আর কোনো কষ্ট দেবে না। তুমি দেখো ললিতা, আর কষ্ট দেবে না। দেখি, কিন্তু যদি দাদা দেখতে না পায় তাহলে কি তুমিই দায়ী?